আমি ছোট্ট একটা জীবনের গল্প বলা লোভ সামলাইতে পারি না, মাঝে মাঝে বলি। এটা ছিল 2015 সাল। আমি বরিশাল থেকে ট্যুর করে লঞ্চে এসেছি ঢাকায়। রাতে লঞ্চে চেপে ঢাকায় এসে নেমেছি সকালবেলা। সামার সিজন ছিল, খুব চোখ রাঙানো রোদ ছিল। আমি গাড়িতে উঠার পরে কিছু দূর গিয়ে আমার গাড়ির চালককে বললাম, এখানে একটু থামো। সে বললো, স্যার সামনে ময়লার ভাগাড়, গন্ধ আসবে, আমি কি আর একটু সামনে গিয়ে থাকবো? আমি বললাম, না এখানেই থামো। তাইলে একটু পিছিয়ে, আমি বললাম, না এখানেই থামো। তাহলে গন্ধ নাকে আসতেছে একটু একটু, এখানেই থামার কথা কেন বলছি? সেও বুঝতে পারছে না। আমার সহযাত্রী আরেকজন চিকিৎসক ছিলেন, তিনিও বুঝতে পারছেন। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করছেন না যে পার্টিকুলার খারাপ এই জায়গাটায় আমরা কেন দাঁড়িয়ে আছি। 20-22 মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী যিনি, তিনি বললেন যে আপনি তো সেন্সিটিভ পারসন, আপনি একটু বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। এবং ঠিক আছে, আপনি ইন্টারেস্টেড হলে আমার সাথে চলেন। আমরা গাড়ি রেখে পিছনের দিকে গেলাম। পুরান ঢাকার একটা খাবারের দোকানে ঢুকলাম, কিছু প্যাকেট। আমরা সেখানে খাবার তৈরি করে দিতে বললাম, তারা পার্সেল দিল। প্রত্যেক ব্যাগে একটা করে পানির বোতল, আর শেষে মেশে একটা বড় পানির বোতল নিয়ে রওনা দিয়ে এখন গাড়িতে এসে বসেছি। আবার চালক আমাকে বলতেছেন, স্যার আমরা কি যাবো? বললাম, না আমার কাজ শেষ হয়নি। এতক্ষণ না বোঝা গেল যে হয়তো চিন্তা করতে উনি কোন দোকান থেকে কিনবেন, 22 মিনিট নিয়েছেন, অলস মানুষ, এখানে আমার একটা কাজ পাওয়া গেল, এখন আবার বসে আছে। আমার মুখের দিকে তাকায়, কিন্তু তারা জিজ্ঞেস করে। আরো 15-16 মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে ওই প্যাকেট গুলা কিছু হাতে নিলাম, আর সহযাত্রীকে বললাম যে আপনিও পিছু নেন, আমার সাথে চলেন। এতক্ষণে ময়লার ভাগাড়ে ওই ময়লাগুলা পরিষ্কার করে আমার কিছু শ্রমিক বন্ধু, তারা তাদের বেলচাটা ছুঁড়ে মেরেছে ডাম্পিং ট্রাকে। আমি পাশে গিয়ে তাদেরকে সালাম দিলাম, কেউ জবাব দিল না। আমি সেকেন্ড টাইম সালাম দিলাম, তাও কোনো রেসপন্স পেলাম না। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, তোমাদের মাঝে কেউ কি মুসলমান আছো? একজন খুব রেগে ফেগে বললো যে আমি শুধু মুসলমান, বাকি 4 জন মুসলমান। ওরা জবাব দেয় না কেন? হ্যাঁ, তোমাকে কেন জবাব দিস না? কোনো অসুবিধা নেই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তখন তারা 4 জন একসাথে খুব জোরে জবাব দিল। জবাব দিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কেন এসেছেন, কি চান, আপনি কে? বলে, আমি তোমাদের ভাই। কি ধরনের ভাই হন? একেবারে তোমাদের খাঁটি এবং জাতি ভাই। স্যার মস্কারা করতে আসেন গরিবের সাথে? আমার প্রশ্নই মস্কারা করতে আসে। তাহলে কেন এসেছে? বললাম, তোমাদের একটু হাত ধোয়াতে চাই আজকে। তো আপনি কি নাটক করেন? না, আমি নাটকও করি। তো বলে যে তাইলে আপনি কেন আমাদের হাত ধোয়াবেন? আমি বললাম যে তোমরা যে সমাজের হাত ধোয়া, একটা অন্তত তোমাদের হাতটা ধোয়ানোর সুযোগ নেই। বললো, স্যার বুঝতেছি আপনি সিনেমা করার জন্য আসছেন, সিনেমার শুটিং করতেছে। আমি বললাম, মোটেই না। আসলে কি চান আপনি? আমি বললাম, আসলেই হাত ধুইতে চাই। আজকে হাত না ধুইয়া কাউকে আমি ট্রাকে উঠতে দেবো। তো একজন বললো যে এই গরমে তো এমনি পুড়ে যাচ্ছে, দেও। ওনার এত শখ যখন, হাত দেও, আমিও দিচ্ছি। তো হাত প্রথম জন বাড়াই দিল, যে এত সময় আমার সাথে কথা বলেছে, ডায়লগ করেছে। হাতটা পরিষ্কার করলাম, একটু বসা মজা করলাম, পরে বললাম, ভাই সেকেন্ড কে আসো, একটু হাত বাড়াও। তো 4 জনের হাত ধোয়া শেষ হলো। বললো, এখন কি চান? বললাম, এখন এই খাবারের প্যাকেট গুলো চিনে চিনা, ওগুলো আমাদের লাগবে না। আমি বললাম, ভাই বুঝতে পারছি, এখন তো দুনিয়া অনেক কিছুই ঘটে, তোমরা বলে দাও কোনটা থেকে আমি খাবো, আগে আমি খাই, তারপরে তোমরা নিবে। কয়দিন না থাকলে দেন, লাগবে না, আমরা নিয়ে নেব। হাতে নিয়ে বলল, এই কথাটা আমাকে তীরের মতো আঘাত করেছে। বললো, আজকে বুঝলাম যে আমরাও মানুষ। কেন এই কথা বললেন? বলে, জি না, আপনারা তো আমাদেরকে সুইপার এবং মেথর হিসাবে গণ্য করেন, মানুষ হিসাবে গণ্য করেন। আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। বললো যে আমাদের থেকে আপনারা নিরাপদ দূরত্বে হাঁটেন, আমাদের গায়ের গন্ধ যদি আপনাদের লেগে যায়।
আমি বললাম যে আমার মতো মানুষ যারা এই আচরণ করে তারা হলো ছোট লোক, আর তোমরাই হলো বিএপি। স্যার এই আর একটা কথা বললেন না, আমরা বিএপি আর আপনি ছোট লোক, আসলেই ছোট। কেউ যদি তোমাদেরকে এরকম বলে থাকে নিশ্চয়ই বলেই তো তোমরা বলছো, তাহলে সে মানুষ না। কারণ তোমরা কাজ 1-2-3 দিন বন্ধ করো, কেউ ঘর থেকে বেরোতে পারে, সবাই ঘরের মধ্যে বন্দী হয়ে অসুস্থ হয়ে, আর সেই তোমাদেরকে উপেক্ষা করে যে সমাজ, এরা মানুষ না। ওরা কাঁদলো, অনেক কাঁদলো, আমিও কাঁদলাম এদের সাথে। ওরা কেঁদে কেঁদে তাদের গাড়িতে, আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে আমি চলে আসছি। আমি আস্তে আস্তে আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম যে কোনো শিক্ষা এখান থেকে পেয়েছেন? বলে যে বিশাল শিক্ষা পেয়েছি। এই সমাজে কোনো মানুষ অপ্রয়োজনীয় নয় এবং অগুরুত্বপূর্ণ নয়, সবাই তার তার জায়গায় গুরুত্ব। 2 নম্বর আরেকটা কনসেপ্ট আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। একটু যাদের শিক্ষা হয়েছে, একটু যাদের সম্পদ আছে, তারা মনে করে এটা আমার আর আমার বাবার কৃতিত্ব। আমার বাবার পয়সায় আমি লেখাপড়া করে মানুষ হয়েছি, চোখ মুখ ফুটেছে, আমার যোগ্যতার বলে আমি এগুলো আর্ন করেছি। এদেশের মানুষের এই ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন নাই, তাদের কোনো ভূমিকা নেই। আমি স্পষ্ট বলতে চাই, এরকম যারা আমরা লেখাপড়া করেছি, তাদের মানুষ হওয়ার জন্য এই দেশের ফুটপাতে, রাস্তাঘাটে, বাসায় বাসায় ঘুরে ঘুরে যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, তাদের কাছে আমরা হইনি। সারাদিন ভিক্ষা করে সে বিকেলবেলা যায় একটা দোকানে ঢুকে তার প্রয়োজনীয় সওদা কেনার জন্য, গ্রসারি শপ করার জন্য। আপনাকে যেমন বেট নিয়ে আপনার কাছে বিক্রি করে দোকানদার, তার কাছেও বেট নিয়ে বিক্রি করে দোকানদার। সেই ভ্যালু এডেড ট্যাক্স আপনিও দিচ্ছেন, সেই ট্যাক্স সেও দিচ্ছে। ওই ভিখারির ট্যাক্স ট্রেজারিতে আলাদা করে রাখা হয় না, সমস্ত ট্রেজারির সাথে একাকার মিশে যায়। আপনি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, তার প্রত্যেকটা ইট, বালু, নুড়ি, সিমেন্ট, পানি, শ্রমিকের হাত, সবগুলার সাথে ওই ভদ্রলোকেরও ট্যাক্স শরিক আছে। আপনি তার দায় এড়ান কিভাবে? আপনি চিকিৎসক, আপনি প্রকৌশলী, আপনি আইনজীবী, আপনি ব্যবসায়ী, আপনি পেশাজীবী, আপনি সিভিল সার্ভেন্ট, আপনি পুলিশ ব্যুরোক্রেসিতে আছেন, মিলিটারি ব্যুরোক্রেসিতে আছেন, যেখানেই আপনি থাকেন, মিল ফ্যাক্টরি সেক্টর, ইন্ডাস্ট্রির মালিক, আপনি যাই হোক, আপনি কিন্তু সবার কাছে ঋণী। এই ঋণবোধ যদি একজন মানুষের অন্তরে থাকে, সে কখনো মানুষকে অপমান করতে পারে না। আর এই ঋণবোধ যার থাকবে না, সে তার পছন্দ মতো কাউকে ওয়েলকাম করবে, আবার কাউকে বেইজ্জত করবে, এবং চান্স পাইলেই তার রাক্ষসী হাতটা ওই গরিবের পকেটে ঢুকিয়ে দেবে। এখানেই নৈতিকতার প্রশ্ন, এখানেই ধর্মের প্রশ্ন। আজকে বিশাল একটা সমাবেশ না করে আমরা বাসাইকৃত লোক কিছু এখানে বসেছি কেন? ওয়াই সিলেক্টেড পিপল ইজ হিয়ার? বিকজ এই লোকগুলা বিভিন্ন সম্প্রদায়কে নেতৃত্ব দেয়। আমরা এই লোকগুলা যদি কনভিন্সড হই যে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে মানুষ, সে যে ধর্মের হোক অথবা যে পেশারই হোক, সে মানুষ হিসেবে সমাজের কাছে গণ্য হবে এবং সম্মান পাবে। আজকে এখানে আসার সময় লিফটে উঠবো, তো 2 জন মহিলা এসে বলতেছে যে আমরা যাব। সবাই তাদেরকে ফেলেই মোটামুটি আমরা আসার পথে ছিলাম। এর মাঝে 2-1 জন বললো যে ঠিক আছে লিফটটা নামুক, এরপরে আপনারাও যাবেন আমরাও যাব। কিন্তু আমি দেখলাম লিফট যেই নামলো, 2টা মাত্র মহিলা, বাকি সব পুরুষ। আমরা হুড়মুড় করে লিফটে ঢুকে গেলাম। আমি একটা লিফটের সামনে দাঁড়িয়েছিলাম, ওই লিফটটাও তখন নামলো। ওনারা ওইদিকে একটু যাবে, আমি বললাম না, আপনারা এইদিকে আসেন। কেন বললাম 2টা মেয়ে লোককে? বিকজ দে আর নেশন অফ মাদার। এরা মায়ের জাত। এখানে কেউ আছেন নাকি মায়ের পেট ছাড়া দুনিয়া আসছেন? এনিবডি? দুনিয়ায় 2 জন শুধু মায়ের পাট ছাড়া মানুষ হিসাবে দুনিয়া আসছেন।
একজন আমাদের সকল ধর্মের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা স্পেশাল মেকানিজমে পয়দা করেছেন, বাকি সবাইকে ন্যাচারাল মেকানিজমে দুনিয়ায় পাঠিয়েছেন এবং সবাই মায়ের পেট দিয়ে আছে। শুধু ধর্মে কেন, আমরা লিঙ্গেও তো বৈষম্য করি। ওই একটাই জায়গা যে আমাদের মধ্যে যদি মানবিক অনুভূতি থাকে আমরা মানুষকে এক ধরনের দেখব, যদি না থাকে তাইলে আমরা সাধারণ প্রাণীর মতোই গণ্য করব। প্রাণীকে জবাই করতে যেমন আমাদের হাত কাঁপে না, তখন মানুষকেও জবাই করতে আমাদের হাত কাঁপে। প্রাণীকে শুট করতে যেমন আমার হাত কাঁপে না, তখন মানুষকেও শুট করতে আমার হাত কাঁপে। কিন্তু আমি যদি মনে করি যে না, আমিও মানুষ, সেও মানুষ, আমারও অ্যাকাউন্টেবিলিটি একটা জায়গায় আছে, তারও জবাবদিহিতা একটা জায়গায় আছে, এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, এটা বিশ্বাস করে না এমন কোনো ধর্ম নাই। সকল ধর্ম বিশ্বাস করে যে একটা শেষ বিচারের জায়গা আছে এবং ওখানেই সবাইকে তার কৃতকর্মের ফসল যেটা সেটা সে পাবে, ফল ভোগ করতেই হবে না। নো ওয়ে টু এস্কেপ, ওখান থেকে পাশ কাটায় যাওয়ার কোনো রাস্তা কারোর জন্য খোলা নেই। যদি তিনি মানুষ হন, দুইটা জাতির জন্য শাস্তি নির্ধারিত, একটা মানুষ আর একটা জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ বিবেকের, বিচক্ষণতার নিয়ামত দান করেছেন, আর কাউকে দেন, অন্য কোনো প্রাণীর নাই। এই জন্যই আমাদের চাইতে অনেক শক্তিশালী প্রাণীকে আমার অধীন করে দিয়েছেন আল্লাহ তাআলা। বাঘ, ভালুক, সিংহ, বিচ্ছু সব কিছুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। এই হিকমা, এই জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আর মানুষের কাছে আল্লাহ একটাই চেয়েছেন, তোরা মানুষ হ। স্বাধীনতার পরে একটা ছবি, তখন ছবি দেখতাম, আমি ইসলামে কোনো সংগঠন করতাম না। একটা ছবির নাম ছিল আবার তোরা মানুষ। কোন প্রেক্ষাপটে সেটা হয়েছিল তখনকার যারা তারা জানেন, আমি আর ওই দিকে যাচ্ছি না। আমরা অমানুষ হয়ে পড়েছিলাম, এই জন্য এই ছবি বানাতে হয়েছে নির্মাতাকে যে আবার তোরা মানুষ। আমাদেরকে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ হয়ে যাই তাহলে সমাজটা মানবিক হবে। আমরা এরকম একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা একটা বাংলাদেশ এমন দেখতে চাই যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল, নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ করবে। এবং সরকারি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি আর নিজের দিকে খেয়াল দিতে পারবেন না, তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে। এখন আমরা কি দেখি? এখন আমরা দেখি যে এমপি, প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ ধরেন 1 কোটি ছিল, 5 বছর পরে দ্বিতীয়বার তিনি তার স্টেটমেন্ট জমা দিচ্ছেন সম্পদের, সেখানে তিনি বলতেছেন এখন তিনি 26 কোটি টাকার মালিক। তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি 250 কোটি টাকার মালিক। এই নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায়, আর বাকি মানুষের কোনো লাভ হয় না। মারাত্মক লাভজনক ব্যবসায়ী, রাজনীতি না। সর্বকালেই সমাজে কিছু আগাছা, পরগাছা, কিছু আবর্জনা থাকে, এখনো আছে। আগস্টের 5 তারিখের আগে দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে গেছে। কিন্তু আমরা এই 5 তারিখের পরিবর্তন করে, আপনারা আশা করি আমাদের সাথে একমত হবেন, গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। অসংখ্য সাথী আমাদের নিহত হয়েছে, পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ লোক আমরা জেলে গিয়েছি। আমাদের সবগুলো অফিস, শুধু সিলেটের অফিসটা ছাড়া সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিসটা, সমস্ত অফিস 13.5 বছর একভাবে সিলগালা ছিল। আমরা 1 সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারি, আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারি। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনিবন্ধিত করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় চাপ অন্য কোনো দলের উপর দিয়ে যায়। মানুষ কারো বেশি মারা যাইতে পারে, আমি অস্বীকার করবো না, সেই হিসাব হয়তো সবার কাছে আছে।
কিন্তু সব মিলাইয়া এত ফিল্ডে এত চাপ আর কোনো দলের হয়। বাট 5 তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে ফেলতে হবে। নাম্বার 1, সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস দিও, বলো যে আমরা আছি, পাশে আছি, কোনো দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না, কালো হাত বাড়াতে দেব না। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধর্মের প্রতিষ্ঠানগুলা মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। দিন রাত খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে 15 দিন একটানা আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে আবার বসেছি। প্রথমে 1 দফা বসেছি, বসে আশ্বস্ত করেছি, এরপরে আবার বসেছি যে আপনারা কি ফিল করেন এখন তো সরকার মোটামুটি দায়িত্ব নিয়েছে, পুলিশ স্টেশনে যাওয়া শুরু করেছে, এই অবস্থায় কি আমাদের এইরকম থাকাটা সুন্দর দেখাবে, নাকি আমরা আপাতত এই জায়গাটা ছেড়ে আমাদের যার যার জায়গায় চলে যাব? হ্যাঁ, যদি দরকার হয় আবার আমরা নেমে পড়বো, একবার যখন নামতে পারছি আরেকবার নামবো, কোনো সমস্যা নেই। সবাই আমাদেরকে বলছে যে আমাদের দেখে শুনে মনে হচ্ছে এখন আর দরকার নেই, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সেই ধন্যবাদ, সেই সম্মানটুকু নিয়ে আমরা ফিরে এসেছি। তার আগে সরকারকে আমরা বলেছি এতদিন আমরা এটা করেছি, এখন আর করবো কিনা। তারা বলেছে আপাতত আমরা করি, দরকার হলে আপনাদের সহযোগিতা নেই। দুর্গাপূজার সময় আমরা আমাদের সারা দেশে বলে দিয়েছিলাম যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা। ওনাদের সাথে আমরা পূজা করবো না, ওনাদের পূজা ওনারা করবে, কিন্তু ওনাদের পূজায় যাতে কোনো ব্যাঘাত কেউ সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সব। আমি আশা করি দেশের কোনো জায়গা থেকে কমপ্লেন পাইনি যে আপনাদের সহযোগিতা আছে, আমরা পাইনি। হয়তো আপনারা সহযোগিতা চাওয়ারও দরকার মনে করেন নাই, সেটাও, কিন্তু যারা চেয়েছে আমরা তাদেরকে চেয়েছি সহযোগিতা। এখন অনেকে চাঁদাবাজি করে, আমাদেরও তো 2টা হাত আছে, আমরা পারতাম না কিছু চাঁদাবাজি করতে? ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখলদারি হয়, আমরা কি কিছু দখল নিতে পারতাম না? চাইলে তো কম বেশ নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের লোকদেরকে বলে দিয়েছি এটা সাফ হারাম। কারো সম্পদের দিকে অন্যায় ভাবে চোখ তুলে তাকানো যায় না, হাত বাড়ানো তো দূরের কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো জায়গা থেকে আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, যদি আসে অবশ্যই আমরা ব্যবস্থা। আমি আবার বলছি, সিলেটে যদি এরকম কিছু কারোর সাথে, আপনাদের কারোর সাথে হয়, আমাকে একা বলে দেবেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে রেখে তার বিচার করবো। সেই বিচারে যদি আপনারা সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা কোর্টের আশ্রয় নেবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো আইনি। আমি কথা দিচ্ছি, কারণ অন্যের অপরাধের দায় নিয়ে আমি আল্লাহর দরবারে হাসরের দিন দাঁড়াতে চাই না। আমার অপরাধের বোঝা কে বহন করবে এটা নিয়ে আমি ভীত সন্তুষ্ট। আরেকজনের অপরাধের দায় আমি নেব কেন? নেওয়ার কোন প্রশ্নই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যে সমস্ত দাবি দেওয়া আপনারা করেছেন এগুলা সঙ্গত দাবি দেওয়া, একজন দেশের বৈধ নাগরিকের দাবি দেওয়া। আমরা একেবারে সাফ, আমাদের মুখ থেকে এই কথাটা প্রথম বের হয়েছে এই 24-এর 5 আগস্টের পর, যে এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এদেশের যারা নাগরিক তারা সকলেই মর্যাদাবান, গর্বিত নাগরিক। আমরা সমান অধিকারের ভিত্তিতে এই দেশকে দেখতে চাই, গড়ে তুলতে চাই। এখন অনেকেই এই কথাটা বলা শুরু করেছে। কালকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলেছেন আমরাও আর মাইনরিটিতে কোনো পরিচয় দিতে চাই না। ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের? আবার জাতীয় স্বার্থের জায়গায় আমরা সবাই এক। কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো, আমরা সবাই বাঁচবো। দেশ না বাঁচলে আমিও বাঁচবো না, কেউ বাঁচবো না। অশান্তি হলে সেই অশান্তির দায় এবং কষ্ট সবাইকে ভোগ করতে হবে। শান্তি হলে ইনশাল্লাহ তার অংশ আমি পাবো, সবাই পাবো। আমরা একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধির, মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা এত কঠিন অবস্থায় যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, আমাদের উপরে আপনার আস্থা রাখতে হবে যে জাতির কোনো দায়িত্ব যদি আমাদের হাতে আসে, আল্লাহ ভালো জানে, আমরা এটা জানি না, যদি আসে তাহলে আমরা এই দায়িত্বকে দেশের মালিকানা হিসাবে গণ্য করব না।
বরঞ্চ আমরা পাহারাদারের দায়িত্ব পালন। আমি এবং আমার সহকর্মীদের সম্পদ বাড়বে না, কমবে। মানুষের সেবা করতে গেলে সম্পদ নিজে খরচ করতে হয়, পকেটে হাত দিতে। একমাত্র সংগঠন কোনো জায়গার বস্তা বস্তা টাকায় চলে না। আমাদের সংগঠনটা আমাদের সাথে সম্পৃক্ত আমাদের সকল সহকর্মীরা প্রতি মাসে নিয়মিত একটা পরিমাণ দিয়ে সংগঠন কার্যক্রম চালায়। এই কার্যক্রমের একটা অংশ হচ্ছে আমাদের মানবিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম। দেখবেন যেখানেই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সবার আগে আমাদেরকে পাবে না। কোন ধর্মের মানুষ এটা আমরা দেখিনি। একটা ঘটনা শুধু আপনাদেরকে উদাহরণ দিব। পঞ্চগড়ে একটা নৌকাডুবি হয়েছিল আপনাদের জ্ঞাতির লোকদের। সেখানে 83 জন মানুষ নৌকাডুবিতে মারা গেছে। আমি সেই এলাকার আমাদের যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে ফোন দিয়ে বললাম, ফেসবুকে দেখতেছি, অনেক সময় ফেসবুকের সবকিছুতে আস্থা রাখা যায়, এরকম কিছু ঘটছে কিনা। ওরা বললে যে আমরাই তো জানি। এখন খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে জানান। 1 ঘন্টা পরে তারা বললো যে ঘটনা সত্যি। আমি ওই অঞ্চলে কেন্দ্র থেকে যিনি দেখাশোনা করেন তাকে বললাম যে এরকম একটা ঘটনা আপনি জানেন কি? বলে না, আমি জানি না। আমি বললাম যে আমি জেনেছি এটা সঠিক, সেখানে আমাদের যাওয়া প্রয়োজন কিনা। তিনি বললেন যে আমি কেবল আজকে আসলাম, তো 2 দিন পরে গেলে হয় কিনা। কোনো অসুবিধা নেই। আমি আমার পিএসকে বললাম যে 2টা টিকিট করা আগামীকাল। আমি সৈয়দপুর হয়ে পঞ্চগড় যাবো। ওনাকে রাতের বেলা বললাম যে আপনি ক্লান্ত হয়ে এসেছেন, আপনার যাওয়া লাগবে না, ওখানে যারা আছে শুধু এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে বলবেন। উনি কি আমার বলার পরে আর বসে থাকতে পারে? উনিও গাড়ি উস্কা নিয়ে আমার সাথে দৌড় দিচ্ছে। আমরা গিয়েছি, গিয়ে তাদেরকে স্বর্গে পাঠাইতে পারি নাই পরিবারগুলাকে, কিন্তু গিয়ে বলেছি যে আমরা আপনাদের ভাই, আপনাদের এই বিপদে আমরা আছি, আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এটাতে তাদের ওই ক্ষতি পোষাবে না, কিন্তু ভিতরের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সমাজে কিছু মানুষ অন্তত এখনো বেঁচে আছে যে মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের সুখ দুঃখের অংশীদার হচ্ছে। আমরা ওখানে দেখি নাই যে তারা কোন ধরনের মানুষ, আমরা দেখেছি তার মানুষ। এরকম অনেক ঘটনা আছে, আমি এগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা সরকারের বাইরে থাকলেও, আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের মানবিক অনুভূতিটা আমরা বিসর্জন দিই। তখন তো সরকার আওয়ামী লীগ ছিল। আমি যখন গিয়েছি রেলমন্ত্রীর বাড়ির ওই জায়গায়, তিনি তখন ওই স্পটেই আমি তাকে গিয়ে পেয়েছি। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ এসেছেন কি, কোনো দলের অথবা সরকারের কোনো প্রতিনিধি? তারা সকলে বলেছে না, কেউ আসেনি। বলছে আসবে। যেহেতু আমি ঘন্টা বাজাইয়া দিয়েছি, এখন সবাই দৌড়ে আসবে, আর কোনো অসুবিধা হবে। এবং আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম সরকারকেও আসা উচিত এবং যারাই বিত্তশালী মানুষ হিসাবে তাদেরও আগে আসা উচিত। তারপরে অনেকে গিয়েছে, সরকারও গিয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। ভালো কাজে আমরা চাই না যে সব কাজ আমরাই করে ফেলি, এবং এটা সম্ভব না। ভালো কাজটা সবাই মিলেই করতে হয়। এখানে হীনমন্যতার কোনো জায়গা নেই যে ক্রেডিট শুধু আমার হোক আর কারো দরকার নেই। এখানে ক্রেডিটের ব্যাপার না, এটা মানবিকতার ব্যাপার। আমরা যদি সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, আমরা কি পারবো? কি মনে করেন? আমরা সবগুলো হাত একত্রিত করে পারবো না? আমরা হাতগুলাকে এরকম করতে পারি না যে এক মোহনায় আমাদের হাত, জাতীয় স্বার্থে আমাদের হাত একটা থেকে আরেকটা কখনো বিচ্ছিন্ন হবে না। আমার অন্তরে আমার ধর্ম থাকবে, আমার দল থাকবে, সব থাকবে, কিন্তু সব কিছুর পর মানবতা এবং আমার জাতি থাকবে। এটা যদি আমরা এসার্ট করতে পারি, তাহলে একটা স্বপ্নের, প্রত্যাশার, শান্তির, মানবিক বাংলাদেশ গড়া যাবে ইনশাআল্লাহ।